পানিতে তলিয়ে কষ্টের ফসল, বেশি দামেও মিলছে না শ্রমিক, নেই রোদের দেখা, নষ্ট হচ্ছে শত শত মন ধান। দুর্ভোগে হাওরের কৃষক, বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তা। জ্বালানির দাম বাড়ার প্রভাব পণ্য পরিবহনে, ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 1 লাফে 3 গুণ। সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটছে অসাধু চক্র, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমছে গাড়ি আমদানি। 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে মাত্র 2912টি, জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় অর্ধেক। পরিচয়পত্র পাচ্ছেন ঢাকার 2 সিটির হকাররা। নির্দিষ্ট অঙ্কের ফি দিলে মিলবে এলাকা ভিত্তিক ব্যবসা করার সুযোগ। রাজনৈতিক বরাদ্দ হলে উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা। এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে ট্যাংরা জেলা গ্যাস ক্ষেত্র। 2টি কূপ খননের পরিকল্পনা সহ বিপুল গ্যাস প্রাপ্তি নিয়ে কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শুরুতেই সিলেটের সড়ক দুর্ঘটনার খবর। সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, দেখুন, সিলেটের দক্ষিণ সুরমা এলাকার যে তেলিবাজার যে এলাকাটি আছে, এই এলাকায় কিন্তু আজকে ভোরের দিকে একটি মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনাটি ঘটে যায় এবং এই দুর্ঘটনায় এখানকার যে কাঁঠাল বোঝাই যে ট্রাকটি রয়েছিল, সেই ট্রাকটি কিন্তু ট্রাক এবং ভিআইপি যে পিকআপটি রয়েছিল, সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই কিন্তু 4 জনের মৃত্যু হয় এবং পরবর্তীতে বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের অবস্থা আরও বেগতিক হলে পরে চিকিৎসকরা জানান যে পরবর্তীতে তারা 4 জন কিন্তু সেখানে মারা যান। এবং আমরা এখানকার যিনি এসএমপি মিডিয়া সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে আসলে দুর্ঘটনার এই খবরটি পাওয়ার সাথে সাথে কিন্তু তারা দুর্ঘটনাস্থলে আসে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমরা যে অশোক লেল্যান্ডের যে ট্রাক যেটি আছে, সেই ট্রাকটি কিন্তু তারা আটক করতে পেরেছে। যে ট্রাকটি আছে সেই ট্রাকটির যে হেল্পার রয়েছিল, সেই হেল্পারকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে এখানকার প্রশাসন এবং পরবর্তীতে তাদেরকে আসলে নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আরও 7 জন যারা আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রয়েছেন। এবং এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কাঁঠাল বোঝাই যে ট্রাকটি রয়েছিল, সেই ট্রাকটি থেকে কিন্তু এখানের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু আনলোড করা হয়েছে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানকার যিনি এসএমপি ডিসি সাউথের যিনি রিয়াজুল কবির রয়েছিলেন, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে ঘটার সাথে সাথেই কিন্তু এখানে পুলিশের সকল কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে পেরেছেন এবং পরবর্তীতে কিন্তু আইনানুগ যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা চলমান রয়েছে এবং 4 জনের পরিচয় পাওয়া গিয়েছে। এর মধ্যে ভাটিপাড়া ইসলামপুরের মোহাম্মদ সুরুজ আলী, যার বয়স ছিল প্রায় 60 বছর, তিনি দিরাইয়ের সুনামগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু শ্রমিক ছিলেন। আরেকজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ, ওনার নাম হচ্ছে মুন্নি বেগম, যার বয়স ছিল 35 বছর এবং সে দিরাইয়ের বাসিন্দা সুনামগঞ্জের। পরবর্তীতে আসলে ওসমানী মেডিকেলের যে শ্রমিকের যে লাশ রয়েছে, সেই লাশগুলো কিন্তু এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। মূলত এই মর্মান্তিক ঘটনায় কিন্তু সিলেটে একটা শোকের আবহ বিরাজ করছে এবং ঘটনাস্থলে কিন্তু 4 জন মারা যায় এবং পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজে আরো 4 জন মারা যায়। তো সব মিলিয়ে বলবো যে এই দুর্ঘটনায় এই পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন এবং ওসমানী মেডিকেলে আসলে সেই শোকের আবহটা বিরাজ করছে। তো এই ছিল সিলেট ঢাকা মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমা এলাকার তেলিবাজার থেকে যে কাঁঠালবাহী ট্রাক এবং ভিআইপি পিকআপের মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের তেলিবাজার এলাকায়। বৃষ্টি উজানের ঢলে হাওড়ে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটছে অনেকে। বৃষ্টির কারণে ফসল শুকানো নিয়েও চরম বিপাকে চাষিরা। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড।
কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানিতে তলিয়ে পাকা ধান। শ্রমিকের মজুরি বাড়ায় নেত্রকোনার সরমুশিয়া হাওরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটতে জমিতে নামেন কৃষকেরা। অনুমানে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে আহত হন অনেকে। এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে 16,000 হেক্টর জমির ধান নিম্নচ্ছিত। বৈরী আবহাওয়া আর বজ্রপাতে মৃত্যুর ভয়ে ধান কাটার শ্রমিক পাওয়া দায়। এর মধ্যে আবার ধান কেটে পাড়ে আনলেও নেই রোদ। এতে ধান শুকাতে গিয়ে দুশ্চিন্তায় কৃষক। খানি টানি লই গ্রামের আজ রাত আখে মরতাছে, মরার কোনো সিকিউরিটি নাই। এই যে ধান গেরাবাতি, এই যে ধান নষ্ট হয়ে যাইতাছে, আমরা কি পাবো আর মাজনেই কি পাইবো? আগামী এক সপ্তাহ উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসল রক্ষা বাঁধ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 1718 কিলোমিটার বাঁধ এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল অঞ্চলে এখনও 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে। এতে বিপাকে প্রান্তিক কৃষকেরা। দিনের অবস্থা বালান শুকাইতে পারে না, ইটা নষ্ট হইতাছে, গ্যাস দিতেছে, ধান কলার মাঝে রাইকেও নষ্ট করতেছে। মাত্র ফসল এটা আমরা এটা লই বাচ্চা কাচ্চা লইয়া চলি, এটা যদি না হতে তো আমরা উপায় নাই। কিশোরগঞ্জের বেশিরভাগ নদীর পানি বাড়ছে। এতে নতুন করে পানির নিচে চলে যাচ্ছে ধানের জমি। 1,5-2 হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। নিজ উদ্যোগে এখন পর্যন্ত 53 ভাগ ধান কেটেছে কৃষকেরা। তো শাসনা দিয়ে 1,000 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। এছাড়া মৌলভীবাজারে 1,432 হেক্টর এবং হবিগঞ্জে প্রায় 8,000 হেক্টর বোরো ধান পানিতে ডুবে আছে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় নষ্ট হচ্ছে অধিকাংশ ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। টানা বৃষ্টি উজানের ঢলে কিশোরগঞ্জে প্রায় 8,000 হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ফসল ডুবে যাওয়ায় চরম বিপাকে কৃষকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বড় হাওরে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, টানা বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়ে আছে সোনালী ধান। আর পানির নিচ থেকে কমর পরিমাণ পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা। কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে এই দৃশ্য এখন সবখানি চোখে পড়বে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের জমি। কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 10,000 জমি পানির নিচে তলিয়ে গেছে, জলাবদ্ধ হয়ে আছে। এবং কৃষকরা যারা আছেন, যে শ্রমিকের প্রবল সংকট দেখা দিয়েছে। শ্রমিকের অভাবে এই ক্ষেতের পাকা ধান কেটে আনতে পারছেন না তারা। অনেক স্থানে আমরা দেখেছি যে কোমর পানিতে, বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু বৈরী আবহাওয়ার জন্য এই কাটা ধানগুলো আসলে শুকাতে পারছেন না, অনেক জায়গায় পচে নষ্ট হচ্ছে। আমরা যে গত কয়েকদিন ধরে বিভিন্ন হাওরে দেখেছি যে কৃষকরা প্রাণপণ চেষ্টা করছেন যাতে তাদের কষ্টে বোনা ফসল ঘরে তোলার জন্য, কিন্তু আসলে তারা কুলিয়ে উঠতে পারছেন না আবহাওয়ার বৈরিতার জন্য। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি নেই, রোদ উঠেছে, কিন্তু মাঝে মাঝেই গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় দেখেছি আসলে যেগুলো কাটা ধান ছিল সেইগুলা উঁচু জায়গায়, সড়ক, মহাসড়ক কিংবা বিভিন্ন স্কুলে এগুলো শুকানোর চেষ্টা করছেন। অনেক জায়গায় ধান পচে গেছে, বীজ গজিয়ে গেছে ধান। এরপরে কৃষকরা বলছেন যে যতটুকু তারা চেষ্টা করছেন সেখান থেকে ধান সংগ্রহ করার। আর তারা যা আগাম এই পর্যন্ত কৃষি বিভাগের যে উপপরিচালক তার সাথে আজকে আমরা কথা বলেছিলাম, আজকে পর্যন্ত কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের 60 ভাগ ধান কাটা হয়েছে, কিন্তু 40 ভাগ ধান এখনও কাঁচা এবং আধা পাকা ধান রয়েছে। অনেক জায়গায় মাঠের পর মাঠ পাকা ধান আছে, কিন্তু আসলে এগুলা কাটা সম্ভব হচ্ছে না। শ্রমিকের অভাবে চড়া মূল্য দিয়েও আসলে শ্রমিক পাওয়া যাচ্ছে না। যে পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, এখানকার যে প্রধান নদ নদীর পানি কিছুটা বাড়ছে। এখানকার যে 2টি প্রধান নদী বৌলাই, মগরা এবং ধনু নদীর পানি কিছুটা বেড়েছে, বাকি 2টি নদীর পানি কমেছে। তো যদি কৃষকরা বলছেন যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষি শ্রমিক মিলে, তাহলে যে ধানগুলো বাকি আছে তা সেগুলো ভালোই তারা গোলায় তুলতে পারবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো কিশোরগঞ্জের যে হাওর থেকে যে বোরো ধান নিমজ্জিত হওয়া এবং কৃষকদের দুর্দশা নিয়ে আমার কাছে মোটামুটি এই ছিল সবশেষ তথ্য। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের।
সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজি নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝায় একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা। এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ি ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে, যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মালে গাড়ি ভাড়া আপনার আছে, আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্য। সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমতে শুরু করেছে বিদেশ থেকে গাড়ি আমদানি। চট্টগ্রাম বন্দর দিয়ে গত 4 মাসে দেশে এসেছে মাত্র 2,912টি গাড়ি। জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী মার্চ এপ্রিল মাসে আমদানি অর্ধেকে নেমেছে, অথচ তার আগের বছর 3 মাসে 4,000 গাড়ি আমদানি হয়েছিল। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেডেই আমদানি করা গাড়িতে পরিপূর্ণ থাকলো এপ্রিল মাসে বলা চলে এক প্রকার খালি। এর মূল কারণ হলো সাম্প্রতিক গাড়ি আমদানি একেবারেই কমে যাওয়া। অনেকের ধারণা আছে যে তেল শর্টেজ আছে, সেই জন্য এখন না নিয়ে একটু পরে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে 6টি জাহাজযোগে আমদানি করা 2,912টি গাড়ি খালাস হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1,153টি গাড়ি খালাস হলো। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে। 2025 সালের পুরো বছরে বন্দর দিয়ে 31টি জাহাজে করে আমদানি হয়েছিল 14,164টি গাড়ি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চে রেকর্ড 1,959 সহ বছরের প্রথম 3 মাসে 3,854টি গাড়ি ডেলিভারি হয়েছিল। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় আমদানিকারী কারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। বিক্রি কমছে থেকে আমদানি কমছে। যদি বিক্রি থাকতো আমরা কিন্তু আমদানিটা থাকতো। 1,250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কার শেডে বর্তমানে নিলামযোগ্য 413টি ও সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। ধস নেমেছে গাড়ি আমদানিতে, খালি হতে শুরু করেছে একসময় পরিপূর্ণ থাকা বন্দরের কার শেডগুলো। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। উপদেষ্টাবৃন্দ, উপস্থিত
সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানগণ, উপস্থিত জনপ্রশাসনের বিভিন্ন সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরে আপনাদের সঙ্গে আমার এটাই প্রথম আনুষ্ঠানিক একটি সভা বা বৈঠক। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সবাই হয়তো জেলা প্রশাসক হিসেবে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে হয়তো সংশ্লিষ্ট ছিলেন না, তবে আপনারা প্রায় প্রত্যেকেই হয়তো যিনি যার অবস্থান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জাতীয় নির্বাচন পরিচালনা কার্যক্রমের সাথে হয়তো জড়িত ছিলেন। বিগত জাতীয় নির্বাচন পরিচালনায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনপ্রশাসনে যারা জাতীয় দায়িত্ব পালন করেছেন, আমি প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। উপস্থিতিবৃন্দ, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে। জনরায়ের প্রতিফলন ঘটে, জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আমি যেটি বলতে যাচ্ছি, জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। আমি সেই ডিটেইলে গেলাম না। আজকের এই জেলা প্রশাসক সম্মেলন অবশ্যই নতুন কিছু নয়। এটি জেলা প্রশাসকদের একটি নিয়মিত বাৎসরিক সম্মেলন। আজ থেকে এটি শুরু হবে এবং 6 মে পর্যন্ত এটি চলবে। জনস্বার্থে প্রশাসনের কি ভূমিকা পালন করা উচিত সেটি অবশ্যই আপনারা কম বেশি অবগত আছেন। এটি নিয়েও বোধহয় নতুন করে বিস্তারিত কিছু বলার নেই। তবে এটি যেহেতু বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আপনাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, সেহেতু সরকারের গৃহীত নীতিমালা এবং জনপ্রশাসন সম্পর্কে সরকারের কিছু পদক্ষেপ বা পর্যবেক্ষণ এবং নির্দেশনা নিয়ে মূলত আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরতে চাই বা বলতে চাই। একটি দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলি প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি বা সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। কেন জরুরি আমি এক্ষুনি আপনাদের সামনে সেটি বলবো। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। এটি আমি মনে করি এইভাবে, বিষয়টিকে আমি এইভাবে দেখি। আমার ধারণা এই পর্যবেক্ষণের সাথে আপনারা অনেকেই, সবাই না হলে অনেকেই বোধহয় খুব একটা দ্বিমত পোষণ করবেন না, বিশেষ করে যারা প্রফেশনাল আপনারা। সুতরাং আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। যে কারণে আমি কথাটি বলেছি সেই কারণটি হচ্ছে, দেখুন, আমরা সকলেই যদি একটি কথা মনে রাখি, সেটি হচ্ছে একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। এই জন্যই আমি পূর্বের কথাটি বলেছি আপনাদের সামনে। জনপ্রশাসনের যে কোনো স্তরের কর্মকর্তাগণ যদি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পদে দেশের স্বার্থে যে কোনো স্থানে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন, আমার বিশ্বাস জনপ্রশাসনে পেশাদারিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে।
সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে বিগত 12 তারিখের নির্বাচন সরাসরি এই দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশা থাকা থেকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা সম্পর্কে আমার মনে হয় আপনারা ভালোভাবে অবগত আছেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল। যে পরিস্থিতিটির বর্ণনা আমি দিলাম, সেই পরিস্থিতি ছিল যখন আমরা কাজ শুরু করেছি। অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় অনেকখানি সেই পরিস্থিতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই 2.5 মাসে। তবে সম্পূর্ণভাবে সেটি এখনো পরিবর্তিত হয়নি। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসনামল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আপনারা কম বেশি ধারণা অবশ্যই আপনাদের আছে যে আমরা দেখেছি বিগত সরকারের সময় দেশকে একটা আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা বলে, দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থান হয় নাই বললেই চলে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবিদ্ধ প্রতিষ্ঠানকে বলা যায় অকার্যকর করে ফেলা হয়েছিল। আপনারা মনে হয় তার সবচেয়ে বড় উদাহরণ, যেহেতু আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। অপরদিকে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা সেটা, এবং আপনাদের সহযোগিতায় সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঠিক এই পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু বর্তমান সরকার দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছি আমরা। এবং এই লক্ষ্যকে বাস্তবায়নে সরকার দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন কাজ শুরু করেছে। সরকার ইতিমধ্যে একটি নীতিমালার ভিত্তিতে জনপ্রশাসন অর্থাৎ আপনাদের মাধ্যমেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টসের যে বিষয়টি সহ দেশে ইমাম, মুয়াজ্জিম এবং অন্যান্য ধর্মীয় গুরুদেরকেও প্রতি মাসে আমরা সম্মানের যে ব্যবস্থা করেছি সেই কার্যক্রমগুলি শুরু হয়েছে, যা শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দলমত নির্বিশেষে রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন, এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্ধারিত এবং নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে সরকারের গৃহীত বিভিন্ন ধরনের সহায়তা বা সহযোগিতা আপনারা দয়া করে পৌঁছে দেবেন। দেশকে বন্যা খরা থেকে মুক্ত রেখে সরকার সুষ্ঠু পানি ব্যবস্থার মাধ্যমে প্রায় সারা বছর কৃষকদের সেচ সুবিধাও নিশ্চিত করতে চায়।
এবং এই লক্ষ্যেই সরকার এক্সকেভেটর যেটি আছে, মেশিনটি যেটি আছে, এটার পরিবর্তে জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছর, এই কাজটি আমরা করতে চাইছি। কারণ মেশিনের পরিবর্তে আমরা যদি যতটুকু সম্ভব মানুষকে সম্পৃক্ত করি, আমরা কৃষিপ্রধান বাংলাদেশকে পুনরায় কৃষি বিপ্লবের দিকে নিয়ে যেতে চাই। এর বাইরেও জনগণকে সম্পৃক্ত করা গেলে খাল খনন একটা সাময়িক কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা হবে বহু মানুষের জন্য। এর বাইরেও জনগণের মধ্যে সামাজিক সংহতি এবং সম্প্রীতি সৃষ্টিতেও এই খাল খনন ভূমিকা রাখবে, যার প্রতিফলন বা যার বাস্তবায়ন আমরা অতীতেও দেখেছি। সেজন্যই আমরা এটি করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটা বিষয় আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। নেপালের কাঠমান্ডুতে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট 2026 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কাঠমান্ডুর এক হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। ওয়ালটনের সর্বাধুনিক উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ নতুন 18টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হয়। এর মধ্যে রয়েছে বিশেষ ডিজাইনের তৈরি 165 লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর। দেখছেন এই সময়ের বাণিজ্য। ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে। পাশাপাশি ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কারখানা বানালে কোনো শুল্ক দিতে হবে না। ট্রাম্পের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কমিশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পানিতে তলিয়ে কষ্টের ফসল, বেশি দামেও মিলছে না শ্রমিক, নেই রোদের দেখা, নষ্ট হচ্ছে শত শত মন ধান। দুর্ভোগে হাওড়ের কৃষক, বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তা। জ্বালানির দাম বাড়ার প্রভাব পণ্য পরিবহনে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 1 লাফে 3 গুণ। সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটছে অসাধু চক্র। সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। এবং সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমছে গাড়ি আমদানি। 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে মাত্র 2912টি। জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় অর্ধেক। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।